10 কেজি মাংস আনলাম, অথচ আমার পাতের মাংস কইরি মা, শুধু ডাল ডিম কেন? তুমি তো জানোই মাংস আমার কত প্রিয়। আমি অশ্রুসিক্ত নয়নে তাকালাম আরিফের দিকে, মিনমিনে গলায় বললাম, শেষ হয়ে গেছে, আর বাকি যা আছে আপাদের নিয়ে যাওয়ার জন্য রাখা হয়েছে। আরিফকে এবার মাথা নত করে বসে থাকতে দেখলাম। মুখটা দেখে প্রচন্ড মায়া হলো আমার। আরিফ উঠে দাঁড়িয়ে বলল, আজ পেট ভরে খাবো দেখে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। ধ্যাত, আর খাবোই না আমি। খাবারের থালাটি এক প্রকার টেবিলে ছুঁড়ে রেখেই চলে গেল সে। আমি বারবার ডেকেও কোনো সাড়া পেলাম না। নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ না করলেও এটা নিয়ে আমি অবশ্যই কথা বলবো। আসলে কি, নিজের খাবার নিয়ে ঝগড়া করাটা ভীষণই মন্দ দেখায়, তাই করি না। আমার পরিবারও আমায় এমন শিক্ষা দেয়নি। আরিফের প্লেট নিয়েই ডাইনিংয়ে গেলাম। দেখলাম শাশুড়ি মা ও ননদেরা বসে গল্প করছে। তাদের শ্বশুর বাড়ির মানুষেরা খেয়ে বিদায় নিয়েছে। ননদেরা যাবে সন্ধ্যায়। আমি খাবারের টেবিলে থালা রেখে বললাম, মাংসের বাটিগুলো ডিপে নাকি নর্মালে রেখেছেন মা? বের করে গরম করব। এসব দিয়ে আপনার ছেলে খাবে না। মূলত এটা জানানোর কারণ হলো, আমি যে মাংস নিচ্ছি না তা বোঝানো। না বলে নিলে চোরের অপবাদ দেবে, এর আগেও দিয়েছিল। ব্যাপারটা আমার মা বাবা পর্যন্ত পৌঁছে দিয়ে তাদেরও হেনস্থা করেছিল। মা মুখ কুচকে বললেন, তোমার কি কথা কানে যায় না রিমা? মাংস রেখেছি মাত্র কেজি 3 বাটিতে, আমার 3 মেয়ের জন্য। এই তো সামান্য, এখান থেকে আবার তুমি নিলে ওরা খাবে কি? আমি চটপট বললাম, টাকা আপনার ছেলের, মাংস এনেছে সে নিজে, আর তার ভাগ্যে 2 টুকরো পড়বে না, এটা কোনো কথা? শুরু হলো শাশুড়ি মার বিলাপ। কেঁদে কেটে বললেন, ছেলেকে কি খাইয়ে জন্ম দেয়নি আমি? সামান্য মাংস নিয়ে আমার মেয়েদের সঙ্গে হিংসা করে? আমার এই ঘর বাড়ির সব তো ছেলেই পাবে, মেয়েরা কি পাবে? পরের বারে গিয়েছে মেয়ে 3টে, খুব বেশি কি আসে? আমি সাথে সাথেই জবাব দিলাম, তাও সপ্তাহে 2 দিন করে তো আসেই মা। বড় ননদ জ্বলে উঠে বলল, হ্যাঁ আমরা আসি, খাই, সেটাই তোমার সহ্য হয় না। আসলে মাংস আরিফ নয়, খাবে হলে তুমি। নিজের নাম বলতে না পেরে আরিফের উপর চাপাচ্ছ। আমার মা বাবা আমায় যথেষ্ট খাইয়েছেন আপা, খাবার নিয়ে ছোট লোকে আমার স্বভাব নয়। ননদ আরো কিছু বলতে নেবে তার আগেই শাশুড়ি তাকে থামিয়ে দিয়ে বলল, মেয়েরা আসে আমার তোমার উপকারেই, তোমায় সাহায্য করতে। আমি জবাব দিলাম, ঠিক কি সাহায্য করে আপনার মেয়েরা? ওরা আসলেও রান্না করি আমি, কাপড় কাচা, বাসন মাজা, ঝাড়পোছ থেকে শুরু করে সবই আমি করি। দেখুন মা, আপনার মেয়েরা আসুক খাক, তাতে আমার কোনো অসুবিধা নেই। এই যে আপনি মাস 2 পরপরই তাদের শ্বশুরবাড়ির 10-15 জন দাওয়াত দেন, পুরো মাসের খরচের 3 ভাগ একদিনেই খরচ করেন। পরে মাস কাবার দিতে অন্যের থেকে ধার কিংবা বন্ধক বিক্রি করতে হয়। এসব করতে করতে ঋণের বোঝা বেড়ে গেছে লাখখানিক। চিন্তায় আপনার ছেলের ঘুম নেই রাতে, এখনো একই কাজ করে যাচ্ছেন আপনারা। মানুষ খাওয়ায় স্বাভাবিক, কিন্তু এতটা উজাড় করে দেয় না। আত্মীয় স্বজন আসবে আসুক, সবার শ্বশুর বাড়ি থেকে একদিনই ডেকে এনে খাওয়ানোটা খুব বেশি হয়ে যায় না? মাস 6 পরপর হলে তাও মানায়। আপনি দেখে 2 মাস না যেতেই সবাইকে দাওয়াত দিয়ে এনে খাওয়ান। রিজিকের ব্যাপারে কথা বলতে নেই, কিন্তু এভাবে আপনার সংসার ধ্বংস হচ্ছে। আমার সন্তান পেটে, সেজন্যও কিছু সেভিংস তো করতে হবে। কিন্তু এভাবে চলতে থাকলে সম্ভব কি করে? এইভাবে কি সংসার চলে? আমার কথা শেষ হতেই ছোট ননদ নেকা কান্না কেঁদে বললেন, 2 দিন হলো আমার বিয়ে হয়নি, তুমি আমায় খাওয়ার খোটা দিচ্ছ? খেয়েছি আমার ভাইয়ের টাকায়, তোমার টাকা বা তোমার বাপের টাকা তো না। থাকলাম না এ বাড়িতে, খেলাম না এ বাড়িতে, চলে যাব আমি। এ বাড়ির খাবার খাওয়ার থেকে বিষ খাওয়া অনেক ভালো। তোমার মতো ভাবি কারো না জুটুক। তোমায় আমি অভিশাপ দিচ্ছি, জীবনেও তোমার ভালো হবে না। আমার খাওয়ার খোটা দিলে না তুমি, তুমি যেন খাবারের অভাবেই মরো। মা, আমাদের জন্য রাখা মাংসের বাটিগুলো দিয়ে দাও, না হলে রাক্ষসগুলো সব খেয়ে নেবে। দেখছো না খাওয়ার জন্যই কেমন ঝগড়া করছে? এদেরকেই পেট ভরে খাওয়াও মা, এই বাড়িতে আর 1 মুহূর্ত থাকবো না। না খেলে না থাকলে কি এমন হবে? নিজেদের ব্যাগ নিয়ে তারা বেরিয়ে যেতে নিল। বড় ননদ পেছন ঘুরে বলল, আমার মায়ের সংসার তুমিই ধ্বংস করছো। তুমি আসার পর থেকে এই সংসারে এত অবনতি, তুমি আসার আগেই সব ঠিক ছিল। আমি মনে মনে ভাবলাম, তখন তো ঠিক থাকবে, তখন ইনকামের মানুষ ছিল 2 জন। আমার বিয়ের পর শ্বশুর চাকরি ছেড়েছেন, সব দায়িত্ব এসে পড়েছেন আরিফের উপর। তারা চলে যেতেই শাশুড়ি মা তেড়ে এসে বললেন, দিলে তো মেয়েটাকে কাঁদিয়ে। তোমার জন্য আমার মেয়েরা শান্তিতে এ বাড়িতে খেতে বসতেও পারবে না। কোন কুক্ষণে যে তুমি জুটেছিলে এ বাড়িতে? আমি উপহাসসূচক হেসে বললাম, আমি জুটেছিলাম বলেই হয়তো সবাই ভালোভাবে বাঁচতে পারছেন। অন্য কেউ হলে এ সংসার এতদিনে ত্যাগ দিত। আমার শাশুড়ি মা চটে বললেন, খুব বেশি সংসার করছো না? তাহলে বাকি মাসটা এবার তুমিই সামলাবে। এ তো আমার জানা কথা মা, মাস খরচের অর্ধেকের বেশি টাকা ফুরিয়ে আপনি আমায় দেবেন সংসার চালাতে, যাতে আমি হিমশিম খেয়ে যাই, আপনার ছেলের কাছে পুনরায় টাকা চাই, আর আমাদের মাঝে অশান্তি হোক। আমার শাশুড়ি মা তখন বললেন, মুখে মুখে চোপা করবে না, তোমার বাজে কথা শুনতে আমি বসে নেই। এই বলে তিনি চলে গেলেন। আমি চেয়ারে মাথা নত করে বসলাম। হয়তো ননদদের কথার প্রতিবাদ চাইলেই করতে পারতাম, কিন্তু করিনি কেন জানেন? কথায় কথা বাড়ে। কোন জীবনের কথা টেনে এনে ঝগড়া বাড়াবে, তারপর পেরে না উঠলে গ্রামবাসীর কাছে লাগাবে, কটু কথা বলবে, আমার নামে লোক নিন্দা হবে। বউ মানুষ আমি, আমার কথা এলাকার মানুষ খুব বেশি বিশ্বাস করবে না। একটা বললে তারা 3টে বলবে, সঙ্গে অভিশাপ
অভিশাপ তো আছেই, এদের মুখের অভিশাপ ছাড়া আজ পর্যন্ত কিচ্ছু পাইনি। মাস তিনেক আগে আমার পেটের সন্তানকে নিয়ে বলল, তার 3 দিনের মাথায় মেজ ননদের মিসক্যারেজ হলো। আমায় অ্যাক্সিডেন্ট করে মরার অভিশাপ দিল। সেদিন দুপুরে বড় ননদের স্বামীর পা অ্যাক্সিডেন্ট হলো। এরপর থেকে আর এদের কথায় পাত্তা দেই না আমি। আমার আল্লাহ আছে আমার সঙ্গে, যার কেউ নেই তার সৃষ্টিকর্তা আছে। মাথার উপর ফ্যান ঘুরছে একাধারে, এর কোনো বিশ্রাম নেই, ঠিক যেন আমারই মতো। গায়ে এক ফোঁটাও বাতাস লাগছে না অতিরিক্ত চিন্তার কারণে। হাতে মাত্র কয়েক হাজার টাকা, এই টাকা দিয়ে সারা মাস চালাতে হবে। প্রায় সবটাই খরচ করার পর কিছু টাকা আমার হাতে দিয়েছেন শাশুড়ি মা, বলছে এই টাকা দিয়ে বাকি মাস চালাতে। আজকে মাসের 5 তারিখ, এখনো বাকি 25 দিন। হাতে আমার 10 দিন খরচের টাকাও নেই, কিভাবে কি করব? শাশুড়ি মার ঘরে গেলাম, দেখলাম কাঁথা সেলাই করছেন তিনি। আমায় দেখা মাত্রই বলল, আরিফকে বলো তো 1000-2 টাকা দিতে, ফ্রিজে মাছ মাংস কিচ্ছু নেই, যে টাকা দিয়েছি তা দিয়ে সবজি চাল কিনবে, মাছ মাংসের টাকা আরিফের থেকে নেবে। আপনি বলুন মা, এসব টাকা পয়সা নিয়ে কথা বলতে গেলে আপনার ছেলের সঙ্গে আমার মতবিরোধ হয়। তিনি না কুচিয়ে বললেন, নাটক করবে না তো, বউ হয়ে কি করছো তুমি? স্বামীর কাছ থেকে সামান্য কিছু টাকাই আনতে পারবে না? কিসের বউ তুমি? বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই। আমি জবাব দিতে যেয়েও চুপ থাকলাম। এই ভর সন্ধ্যায় ঝগড়া চাই না আমি। একটা কথার উত্তর দিলে তিনি গোডাউন খুলে বসবে। এদিকে নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে আমার। খিদে পেয়েছে ভীষণ। দুপুরে ঠিকমতো খাইনি তাদের অমন ব্যবহারে। টিপ খুলে দেখি মাংসের বাটিগুলোও নিয়ে গেছে, অথচ যাওয়ার সময় বলে গেল এই বাড়ির খাবার নাকি বিষ। তাহলে কি তারা বাড়ি গিয়ে বিষই খাবে? এদের কাণ্ডে মাঝে মধ্যে হাসিও পায় আমার, অতিরিক্ত রাগের চোটে হাসি পায়। শাশুড়িবার করা নির্দেশ, রাতে যেন না রান্না করি, দুপুরের বেঁচে যাওয়ার ভাত পোলাও ডাল ভাজি যেন খাই। আমি খাওয়ার কিছু না পেয়ে ভাতই খেলাম। এ সময় বেশিক্ষণ না খেয়ে থাকা উচিত নয়। এমনিতেই আমার বাচ্চার গ্রোথ ভালো নয়, বাচ্চাকে বাঁচাতে হলে খেতে হবে আমায়। একটু চালাকি করে দুপুরের বেঁচে যাওয়া সেই কপিস মাংস গরম করে শ্বশুরের জন্য একটু রেখে বাকিটা ঘরে নিয়ে গেলাম আরিফের জন্য। সে বাড়ি ফিরল রাত 9টায়। মুখ প্রচণ্ড ভার, থাকাটাই স্বাভাবিক। সারাদিন খায়নি দেখেই মনে হচ্ছে। মুখ ধুয়ে বিছানায় বসলো সে। খাবার আজকে বিছানাতেই দিলাম। মাংস দেখে মুখে হাসি ফুটলো তার, পেট ভরে খেলো সে। আমার ভালো লাগলো ভীষণ। কেন যেন এই মানুষটার তৃপ্তি দেখলে, হাসি দেখলে ভালো লাগে খুবই। খাওয়া শেষে প্লেট রেখে এসে বললাম, ফ্রিজে মাছ মাংস কিচ্ছু নেই, শুধু সবজি দিয়ে তো আর মাস পার করা যায় না। টাকাও খরচ হয়ে গেছে প্রায়, যদি কিছু টাকা দিতে তো বাজার করে আনতাম। আরিফ বিরক্তি মাখা মুখ নিয়ে চেঁচিয়ে বলল, আমায় কি টাকার গাছ পেয়েছো নাকি যে ঝাঁকি দিলেই পড়বে? মাসের শুরুতে বেতন পেয়ে সব টাকা তো সংসারেই দেই, তাও তোমাদের অভাব লেগেই থাকে। খাওয়াতে খাওয়াতে ঋণের বোঝা পাহাড় সমান হয়ে যাচ্ছে, সেই খেয়াল কি আছে? এবার কি রক্ত বেচে খাওয়াবো তোমাদের? আমিও তীব্র চেঁচিয়ে বললাম, কোথা থেকে পাবে তা আমাকে বলছো কেন? সংসার চালায় তোমার মা, তাকে গিয়ে বলো। টাকা শেষ হলে আমায় দরকার পড়ে না, বললে বলবে বউ কথা শোনে না। আমি কি করব? আমায় পাগল পেয়েছো নাকি তোমরা? আরিফকে এবার নত হতে দেখলাম। বাহির থেকে শাশুড়ি মা এসে বললেন, দেখছিস বাবা, তোর বউ আমার নামে তোর কাছে কান ভাঙাচ্ছে। ও কিন্তু নিজেই বলেছে আমি সংসার চালাতে পারি না। এখন যখন ওর হাতে সংসার দিয়েছি তখন ঝামেলা করছে। সারাদিনের একাধার খাটুনি ও চিৎকারের ফলে পেটে চিনচিনে ব্যথা করছে। আমি ডান হাত দিয়ে পেট চেপে ধরে বললাম, আপনাকে কি বলেছিলাম সংসার আমায় দিন? লাগবে না আপনার সংসার, এই ধরুন আপনার টাকা।